আপনার কর্মকর্তাদের দেখবেন, সচিবকে দেখেন, সেই সচিব যে ওদের রান্না করার জন্য বলছে, ওর পাশে পাহারা দেওয়ার জন্য দুজন কারণ আছে, ওর আলাদা কাছে তিনজন, এরকম সুবিধাগুলো আছে, গাড়ি আছে, সবকিছু আছে। তাহলে ও রাষ্ট্রের এই জীবিকা খরচ করে এই জায়গায় যাচ্ছে। আপনাদের বৈষম্যটাকে দূর করতে হবে। আপনারা রেশোটাকে 1:4 করেন, এখন তো আপনি দেখেন 20 আমার 10 কথা বলছেন, সরি 1,40,000। কারণ এই যে বেতনের যে বৈষম্য, এই বৈষম্যগুলো যখন যদি টোটালি বাস্তবায়ন হয়, যে বাজার নিয়ন্ত্রণ এই জন্য করা যায় না। আপনি দেখবেন এই যে পে স্কেল ঘোষণা দিছে, আপনি বাজারে গিয়ে দেখবেন খুব নিরপেক্ষভাবে বাজারে যাবেন, দোকানদারকে জিজ্ঞেস করবেন, আমার যে রিক্সা চালক ভাই যারা আছে, ও আমার কাছ থেকে 5 টাকা ভাড়া নিত না, এখন কিন্তু 10 টাকা ভাড়া নেয়। ও নামার পরেও সমস্যা করে বলবো যে ভাই আমার একটু সমস্যা আছে, দেখেন। আপনি কিন্তু ওরে 2 টাকা বা 3 টাকা বাড়াই দিয়ে যাচ্ছেন। বাট আপনি যারা সরকারি যারা কর্মচারী যারা আপনারা যারা আছি, আপনি কি মাস শেষে বলতে পারবেন যে ভাই আমার তো এই 20,000 টাকা হচ্ছে না, সরকার আমার ভাই 1,000 টাকা বাড়াই দেন? কোন সুযোগ আছে? আমরা কিন্তু এই জায়গাগুলো আছে, আমরা অনেক কথা বলতে পারি, আমরা সুন্দর কাপড় চুপড় পরে বইরে বেরোই, লেখাপড়া করছি, সব কাছে হাতও পাততে পারি না। কিন্তু সরকারি যারা ছোট চাকরি যারা করেন, এরা যে কোন অবস্থা, কোন কষ্ট, কত কষ্ট আসছেন, যিনি এই সরকারি কর্মচারী মাস শেষে বেতন নিয়ে সংসার চালান, উনি ভালো বোঝেন কত কষ্ট আছে। একটা সবজি বিক্রেতা, ও দেখবেন 5 টাকার টাকা মুহূর্তের মধ্যে বলে দেবো, স্যার আমার সমস্যা আছে, বৃষ্টি হয়েছে দাম বাড়াই দিব, খরা হয়েছে দাম বাড়াই দিবে, বন্যা হয়েছে দাম বাড়াই দিবে, দিয়ে দেখবেন ওরা কিন্তু ঠিকই আপনার কাছ থেকে পকেট কেটে নিয়ে গেছে। কিন্তু আজকে ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন, সরকারি কর্মচারীরা যদি পে স্কেল না দেয়, এই 5 বছরে যে 11 বছর হাসিনা দেন, নিতে পারছে 1 টাকা বাড়াই দিতে পারেন না। এই কথাগুলা আমাদেরকে মাথায় রাখতে হবে। বিভক্তিগুলো যে আজ সৃষ্টি হয়েছে, বিভক্তিগুলো কিন্তু আমাদের মধ্যে হয়েছে। যারা বঞ্চিত তারা বলে, আর যারা সুবিধাভোগী, একটা সুবিধা পায় 1%, সুবিধা যারা 1% পায়, আর 99% কিন্তু আমরা বঞ্চিত হই। তো বন্ধুরা, নিজেদের ভিতরে যদি অনৈক্য কাজ করে, তাহলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত যে দাবি, কাঙ্ক্ষিত যে সফলতা, এটা কিন্তু আসবে না। আমরা আমাদের দাবিগুলোকে আগে কনসোলেট করে এক জায়গায় বসে লেখি, সবার মতামত দিয়ে দাবিনামা তৈরি করেন। দাবিনামা যদি স্মারকলিপি আকারে দিতে চান, স্মারকলিপি আকারে দিবেন। আর যদি স্মারকলিপি আকারে না দিয়ে যদি বলেন যে আমরা মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে বসবো, আমি এইটুকু আপনাকে বলে আমাকে 7 দিন আগে বলবেন, এতে প্রত্যেকের সাথে আপনাদের বসার আমি ব্যবস্থা করবো, ব্যক্তিগতভাবে এটা আমি করে দিতে পারবো। আর কিছুদিন আগে আমরা এটা এইটা আপনারা জানবেন, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক, ওনার কাছে যদি প্রকৃতই কোনো ন্যায়সঙ্গত দাবি নিয়ে যাওয়া যায়, সে দাবিগুলোকে উনি অবশ্যই বাস্তবায়ন করবে। এই ব্যাপারে আপনারা শতভাগ নিশ্চিত থাকেন। কিন্তু আপনার জিনিসটা যদি ন্যায্যতা না থাকে, আপনাকেও কিন্তু উনি সুন্দর ভালো একটা যুক্তি দিয়ে আপনার যুক্তিকে উনি খণ্ডন করে দেবে, এটা আপনাকে মনে রাখতে হবে। সুতরাং আপনার যুক্তিটা, আপনার যে দাবিটা, এটা তো যৌক্তিক, এইটা যুক্তিটা প্রমাণ করার জন্য আপনাকে যেতে হবে, যুক্তি তর্কে আপনি জিতবেন, ইনশাল্লাহ আপনি দাবি নিয়ে আসতে পারবেন। আপনারা যারা নেতৃবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আজকের এই যে ক্ষুদ্র পরিসরে হলেও বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আপনারা যারা কাজ করেন, ওইখানে দেখবেন একটা দেশ, ওবায়দ ভাই মনে গতকালকে বলেছে যে বাংলাদেশের না পৃথিবীর ইতিহাসে একটা বিশ্ববিদ্যালয় আছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করে বাংলাদেশ থেকে সৃষ্টি করেছে। পৃথিবীর কোন দেশের ছাত্ররা এরকম একটা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়ে কখনো একটা দেশ সৃষ্টি করতে পারে, যেটা বাংলাদেশে করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে। তো সুতরাং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের সকল শিক্ষক, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, সেই প্রতিষ্ঠানে আপনারা যারা কাজ করেন, কাজ করতে যারা নেতৃত্ব দেন, আপনাদেরকেও সেভাবে একটা যোগ্য নেতৃত্ব আপনাদেরকে সৃষ্টি করতে হবে। আমি একটা ছোট অভিজ্ঞতা বলে আমার বক্তব্য শেষ করব। সেটা আইএলসি তে গেছিলাম গত সম্মেলন। আমি এইখানে দেখেন 4টা বিষয়ের উপরে এবার এজেন্ডা ছিল, 4টা এজেন্ডা ছিল। প্রথম এজেন্ডাটা ছিল হলো ট্রান্সপোর্ট নিয়ে যারা কাজ করে, প্ল্যাটফর্ম ইকোনমির সাথে যারা জড়িত, এই যে ফুড পান্ডার থেকে শুরু করে বিভিন্ন খাদ্যগুলা মানে অনলাইনে যারা দোকান করে, ওদের ব্যাপার একটা ছিল ডিসেন্ট ওয়ার্কের উপর একটা ছিল, আর একটা ছিল হলো জেন্ডার ইকুয়ালিটি। এই যে আপনারা এখানে আসছেন, আপনার জেন্ডার ইকুয়ালিটির ব্যাপারে কথা বলতে হয়। ওই যে আমার ওই বোনটা আসছে, আর এই আমার এই মামুনিটা আসছে, এখন ইউনিভার্সিটিতে চাকরি করেছে। আমার মেয়েরা কই? মেয়েরা কোথায়? আপনারাও যারা এই যে বিশ্ববিদ্যালয়ে আপনাদের নিয়োগ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আপনারা নিজেদের শক্তি খাটে আপনাদের ভাই ব্রাদারকে চাকরিতে ঢুকান, কিন্তু মেয়েদেরকে, বোনদেরকে কিন্তু ঢুকান না। এখান থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। মেয়েদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ইউনিভার্সিটিতে। কারণ ইউনিভার্সিটি, এই যে জাহাঙ্গীরনগর অনেকগুলো মেয়ে হল আছে, মেয়ে হল আছে না? মেয়ে হল গুলা প্রশাসনিক কর্মকর্তা যদি মেয়েরা থাকতে ভালো হতো না? এখানে ছেলেরা কাজ করে, হয়তো বা প্রবোস্ট, হল প্রবোস্ট যারা থাকেন মেয়েরা আছেন, কিন্তু এখানে কই? এখানে মেয়েদের, আমি তো মেয়েদের সংখ্যায় দেখতেছি না, মাত্র 2 জন দেখতেছি। মেয়েদেরকেও বাংলাদেশে কিন্তু এই মেয়েদেরকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই, মেয়েদেরকেও নেতৃত্ব দিতে হবে। আমরা আইএলসি তে গেছিলাম, ওখানে 1/3 ছিল শুধু মেয়ে প্রতিনিধি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মেয়েরা প্রতিনিধিত্ব করতেছেন। তারা যে সাবলীল ভাষায় তাদের দাবিগুলা বলতেছেন, তাদের যে চলাফেরা, কাজকর্ম, মানে চলাফেরা, বলার স্টাইল, আপনি কল্পনা করতে পারবেন না তারা কোন জায়গায় গেছে।
কিন্তু আমাদের দেশে কিন্তু মেয়েরা নেতৃত্ব করতে পারে না। এটা জাতীয় পর্যায়ে আছে। 3টা কারণ। এক, ধর্মীয় একটা বাধা আছে, ধর্মীয় বাধা। আপনি দেখবেন যে আমাদের মোল্লা হুজুর এখন বড় বড় নেতা বক্তৃতা দেয়, কিন্তু দেখবেন তাদের কিছু মহিলা এমপি বানাইছে, তাদেরকে এমন ভাবে ঢেকে ঢুকে রাখছে, আপনার দ্বিগুণ চিনবেন না, সে আসলে আপনার দলের না কোন দলের বা কে আপনি চিনবেন না। তাদেরকে ধর্মীয় ভাবে তাদেরকে চাপিয়ে রাখা হচ্ছে। 2 হলো সামাজিকতা। এই সমাজ ব্যবস্থা, পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় আপনার ছেলেটা একটা দুষ্টামি করবে বলে ছেলে মানুষ একটা দুষ্টামি করতে পারে, কেন মেয়ে মানুষ একটু দুষ্টামি করতে পারে না? একটু যদি দুষ্টামি করে, মেয়ে মানুষ কেন এটা করো? অর্থাৎ ছেলে মেয়ে বলে তাকে দাবিয়ে রাখার যত রকমের চিন্তা এই বাংলাদেশের সমাজ ব্যবস্থায় আছে। এটা কথা। চতুর্থ, আমরা যারা নেতা, আমরা যারা নেতৃত্ব করি, বরাবরই আমরা কেমনে পুরুষরা নেতা ওই চিন্তা থাকি, মেয়েদেরকে কেমনে পেছনে রেখে ওদেরকে গোলাম বানাবো, চাকরানি বানাবো, এই চিন্তা সবসময় করি। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনার ছেলেকে এবং মেয়েকে যদি সমান চোখে দেখেন, আপনার পরিবার পরিজনে যে সমস্ত মেয়ে সহকর্মী আছে তাদেরকে যদি সমান চোখে দেখেন, দেখবেন পরিবারের ভিতরেও একটা সুন্দর, একটা ভালো পরিবেশ বিচার করবে। এখানে মেয়েদের প্রতি যে মানে যে সমস্ত নির্যাতন গুলো হয়, যে সমস্ত বঞ্চনা গুলো হয়, তারা দেখবেন সব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আপনাদেরকে তাদেরকে সহকর্মী মনে করতে হবে, তাদেরকে বোন মনে করতে হবে, তাহলে দেখবেন পরিবেশটা ভালো হবে। আমি কথা বলা মানে কথা না বাড়িয়ে আজকে যে সমস্ত দাবিগুলো আসছিল, এই দাবিগুলোর সাথে আমি একাত্মতা ঘোষণা করে আপনাদের এই কথা বলতে বলতে রাজনৈতিক ভাবে আপনারা যেমন সচেতন হবেন, তেমনি করে অধিকারের বিষয়ে আপনাদেরকে সচেতন হতে হবে এবং সর্বোপরি বাংলাদেশটাকে ভালোবাসতে হবে। এই বাংলাদেশকে যদি আমরা ভালোবাসতে পারি, বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। বিগত দিনে একপক্ষীয় যে সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে এসে সকলের জন্য বৈষম্যহীন একটা সুন্দর বাংলাদেশ আগামী 5 বছর 7 বছর বা আগামী দিনে প্রতিষ্ঠিত হবে, এই প্রত্যাশা আমাদের সকলে রাখতে হবে। এই দেশটা আমাদের কারোরই একার নয়, এই দেশটা আবার কারোরই বাদ দিয়ে নয়। সকলকে নিয়ে আমরা চলতে চাই, সকলকে নিয়ে আমরা সামনে যেতে চাই। আমার যে প্রাপ্যতা আমি এটা বুঝে নেব, আবার পাশাপাশি আমার পাশের যে ভাই বা বোন যারা আছেন তাদের যে ন্যায্যতার ভিত্তিতে যে প্রাপ্যতা আছে, সেইটা তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। এবং সেইটা যদি আমরা করতে পারি, তবে ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক এবং বৈষম্যহীন একটা বাংলাদেশ গড়ে উঠবে। এবং সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রথম যে যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা পথে আপনারা আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন আজকে যারা সম্মেলন করে নতুন নেতৃত্ব নেবেন, সেই নেতৃত্ব সকলের জন্য একটা সমতার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠা করে সকলের জন্য যে সমান সুবিধা, সেই সুবিধাগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে আপনারা নিয়ে আপনাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করবেন। আপনাদের প্রতি এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বাংলাদেশের বৃহৎ শ্রমিক সংগঠন হিসেবে আপনাদের যারা কর্মচারীরা এখানে নেতৃত্ব করছেন, আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি সহানুভূতি জানিয়ে, আপনাদের প্রতি সমর্থন ব্যক্ত করে, আপনাদের চলার পথে যে কোনো আন্দোলন সংগ্রামে আমাদের যদি আপনার পাশে চান, আপনাদের পাশে থেকে কাজ করবে, এই অঙ্গীকার ব্যক্ত করে সকলকে আমারও সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।